সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি তোমাদের জন্য যারা ক্লাস 11-এ পড়ছো, দ্বিতীয় সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য একটি আলোচনামূলক ক্লাস। আজকের এই আলোচনায় তোমরা অংশগ্রহণ করো, দেখবে এই আলোচনার পর তোমাদের বই পড়তে অনেক বেশি ভালো লেগেছে। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখো, একই সঙ্গে আমরা বলে রাখি যে আমরা আগে কিন্তু একটা ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে আবহবিকার থেকে। তোমরা ওখানে দু একজন কমেন্ট করেছো, যে বলেছো দাদা যদি এই মৃত্তিকা নিয়ে একটু আলোচনা করে দিতে খুব ভালো হয়। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মৃত্তিকার ক্লাস। মৃত্তিকার ক্লাসে যে যে জিনিসগুলো তোমাদেরকে বলবো, তোমাদের কিন্তু বেশ ভালো করে মন দিয়ে শুনতে হবে, এবং শেষ দিকে আমি কিন্তু কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে পরীক্ষার জন্য সেগুলোও বলে দেব। কাজেই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমরা এই ভিডিও থেকে অনেকটা উপকৃত হবে। তো প্রথমে দেখে নিই মৃত্তিকা থেকে কি কি তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। কি কি রয়েছে? মৃত্তিকা থেকে রয়েছে তোমাদের মৃত্তিকার সংজ্ঞা, বৈশিষ্ট্য, উপাদান, উৎপত্তি, সৃষ্টির নিয়ন্ত্রক, পরিলেখ, মৃত্তিকা ক্ষয়, সংরক্ষণ, ব্যবস্থাপনা। এই কয়েকটা টপিক তোমাদের কিন্তু রয়েছে, কিন্তু টপিকগুলো কিন্তু অনেকটা বড়। আজকে ভিডিওতে 50% কভার করার চেষ্টা করছি, ঠিক আছে? তো দেখো, মৃত্তিকা সম্পর্কে যদি বলতে চাই আমরা, মৃত্তিকা কাকে বলা হয়, মৃত্তিকার সংজ্ঞা কি, অর্থাৎ মৃত্তিকা মানে কি আমাদের পৃথিবীতে ওপরে যেটা আস্তরণ রয়েছে, কি বললাম, পৃথিবীর ওপরে একটা আস্তরণ রয়েছে, সেটাকে বলা হচ্ছে মৃত্তিকা, ঠিক আছে? এবার এই আস্তরণটা কি শুধুমাত্র আস্তরণ? তা তো নয়। মৃত্তিকার মধ্যে অনেক কিছু পদার্থ একসঙ্গে রয়েছে, যেমন শিলা রয়েছে, মৃত্তিকার মধ্যে জৈব পদার্থ রয়েছে, ঠিক আছে? তাহলে মৃত্তিকার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের ধারক এবং বাহক, সেটাকেই বলা হচ্ছে মৃত্তিকা। তাহলে ভূপৃষ্ঠে মানে পৃথিবীকে চারদিকে চাদরের মতো বেষ্টন করে রয়েছে যে একটা স্তর, যেটা বিভিন্ন ভাবে তৈরি হয়েছে, আবহবিকারের মাধ্যমে, বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে তৈরি হয়েছে, যা জৈব পদার্থ দিয়ে তৈরি। জৈব পদার্থ, বিভিন্ন শিলা, খনিজ, এইসব দিয়ে তৈরি, সেটা হচ্ছে মৃত্তিকা। হয়ে গেল। এবারে মৃত্তিকার বৈশিষ্ট্য কি? তাহলে মৃত্তিকার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মৃত্তিকা হচ্ছে জীবজগতের ধারক এবং বাহক। অর্থাৎ দেখো, মৃত্তিকার উপর ডিপেন্ড করেই উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ এগুলো রয়েছে। কাজেই মৃত্তিকা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। কারণ আমরা কার উপর ডিপেন্ডেন্ট বলতো? আমরা কিন্তু উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট। আমরা চাল ডাল থেকে শুরু করে সমস্ত কিছু উদ্ভিদ আমাদেরকে প্রোভাইড করে, আর এই উদ্ভিদ কার উপর ডিপেন্ডেন্ট? মৃত্তিকার উপর। তাহলে মৃত্তিকা হচ্ছে জীবজগতের ধারক বাহক। এছাড়াও মৃত্তিকা হচ্ছে এমন একটা প্রক্রিয়ার মাধ্যমে তৈরি, যেটা সুদীর্ঘকাল ধরে হচ্ছে। হঠাৎ করে তো মৃত্তিকা সৃষ্টি হয়নি, তাহলে সুদীর্ঘকাল লং প্রসেসের মাধ্যমে মৃত্তিকা সৃষ্টি হয়েছে। এছাড়াও মৃত্তিকার মধ্যে রয়েছে বিভিন্ন শিথিল বা আলগা পদার্থ সমূহ, যার মাধ্যমে মৃত্তিকাটা তৈরি হয়েছে। মৃত্তিকার মধ্যে খনিজ পদার্থ, জৈব পদার্থ, বিভিন্ন গ্যাস, এই সমস্ত মিশে রয়েছে, ঠিক আছে? এগুলো মৃত্তিকার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে নেবে। আচ্ছা, পরবর্তী টপিকে আসছি মৃত্তিকার উপাদান, ইংলিশে বলা হয় কম্পোনেন্ট অফ সয়েল, ঠিক আছে? এবারে কম্পোনেন্ট অফ সয়েল বলতে তোমরা কি বোঝো? দেখো, মৃত্তিকার মধ্যে কি কি রয়েছে, বা অর্থাৎ কি কি কোন কোন পদার্থের সমন্বয়ে মৃত্তিকা তৈরি হয়েছে, দ্যাট ইজ কল কম্পোনেন্ট। তাহলে মৃত্তিকার কম্পোনেন্ট বা মৃত্তিকার উপাদান বলতে এখানে বলতে পারি যে মৃত্তিকার মধ্যে যে সমস্ত পদার্থগুলো রয়েছে। কি পদার্থ রয়েছে? দেখো, মৃত্তিকার মধ্যে রয়েছে কঠিন পদার্থ, আবার রয়েছে গ্যাসীয় পদার্থ, একই সঙ্গে রয়েছে তরল পদার্থ। এই সমস্ত কিছু পদার্থের সমন্বয়ে তৈরি হয়েছে মৃত্তিকা। একটা চার্ট তোমরা দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে লেখা আছে কি? মৃত্তিকার মধ্যে রয়েছে খনিজ 45%। মৃত্তিকার মধ্যে রয়েছে খনিজ পদার্থ কত পার্সেন্ট? 45%। মৃত্তিকার মধ্যে রয়েছে বায়ু 25%, জল 25% এবং জৈব পদার্থ 5%, ঠিক আছে? তাহলে এই যে মৃত্তিকার উপাদানটা রয়েছে, খনিজের মধ্যে কি রয়েছে? প্রাথমিক খনিজ কিছু রয়েছে যাদের আকৃতি একটু বড় ধরনের হয়, আবার কিছু রয়েছে গৌণ খনিজ যারা অতি সূক্ষ্ম মাত্রায় আয়তন, ঠিক আছে? সেটা রয়ে গেল। এছাড়াও জৈব পদার্থ রয়েছে। জৈব পদার্থ বলতে গেলে বিশেষ করে চার্নোজেম, পিট জাতীয় মৃত্তিকায় জৈব পদার্থ পরিমাণটা বেশি থাকে। রয়েছে তরল পদার্থ। তরল পদার্থের মধ্যে রয়েছে জল রয়েছে, যেমন কৈশিক জল বা মহাকর্ষীয় জল, এই ধরনের জল কিন্তু মৃত্তিকার মধ্যে রয়েছে 25%। আচ্ছা, এছাড়াও রয়েছে বায়বীয় উপাদান। বায়বীয় উপাদান বলতে কি কি? কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প সব থেকে বেশি, কিন্তু মৃত্তিকায় অক্সিজেনের পরিমাণটা কম থাকে। হলো।
এবার আসছি মৃত্তিকার উৎপত্তি, কিভাবে মৃত্তিকার সৃষ্টি হয়েছে। দেখো মৃত্তিকার উৎপত্তির ক্ষেত্রে বেশ কিছু পর্যায় রয়েছে। যেমন প্রথমে কিন্তু মৃত্তিকার সৃষ্টি হয়নি, প্রথমে হয়েছে আবহবিকার শিলাটা চূর্ণ বিচূর্ণ হয়ে একটা শিথিল স্তর তৈরি করে, যাকে বলা হয় রেগোলিথ। এই রেগোলিথ থেকে তৈরি হয় মৃত্তিকা। ঠিক আছে, এবারে এই রেগোলিথ থেকে হঠাৎ করে তো মৃত্তিকা সৃষ্টি হয় না, আবহবিকারের মাধ্যমে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড দীর্ঘদিন ধরে পড়ে থাকছে, সেটা আস্তে 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 মৃত্তিকা তৈরি হচ্ছে। বিভিন্ন প্রসেস হয়েছে, যেমন এলুভিয়েশন, ইলুভিয়েশন, পর্জলাইজেশন, তারপর ল্যাটারাইজেশন, স্যালিনাইজেশন, এরকম বিভিন্ন পদ্ধতি রয়েছে। এই পদ্ধতির মাধ্যমে মৃত্তিকা সৃষ্টি হয়। সেগুলো হচ্ছে মৃত্তিকার গঠনকারী প্রক্রিয়া। বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকা তৈরি হয়। এগুলো একটু রিডিং পড়ে নিতে হবে। হলো, এরপর চলে আসছি আমরা নেক্সট টপিক, সেটা হচ্ছে মৃত্তিকার সৃষ্টির নিয়ন্ত্রক। অর্থাৎ এই যে মৃত্তিকার সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে কোন কোন নিয়ন্ত্রকগুলো কাজ করছে। দেখো মৃত্তিকার সৃষ্টির নিয়ন্ত্রককে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। বিভিন্ন ভৌগোলিকরা এ নিয়ে মতামত পোষণ করেছেন। তো মোটামুটি একটা সর্বজন স্বীকৃত যে মতামত, সেখানে বলা হয়েছে মৃত্তিকা সৃষ্টির দু ধরনের নিয়ন্ত্রক। নাম্বার 1 সক্রিয় নিয়ন্ত্রক, নাম্বার 2 নিষ্ক্রিয় নিয়ন্ত্রক। সক্রিয়ের মধ্যে দুটো নিয়ন্ত্রক রয়েছে, জলবায়ু এবং জীবজগৎ। নিষ্ক্রিয়ের মধ্যে তিনটে রয়েছে, মূল উপকরণ, ভূপ্রকৃতি, সময়। হয়ে গেল। তাহলে টোটাল কটা নিয়ন্ত্রক বললাম? 5টা। সক্রিয় কোনটা কোনটা? জলবায়ু, জীবজগৎ। নিষ্ক্রিয় কোনটা কোনটা? মূল উপকরণ, ভূপ্রকৃতি, সময়। এবার এই নিয়ন্ত্রকগুলো একটু করে বুঝে নিতে হবে। চলো, এইটা হচ্ছে আমাদের আজকের টপিকের শেষ টপিক। ঠিক আছে, তাহলে মৃত্তিকার সৃষ্টির নিয়ন্ত্রক বলতে সক্রিয় নিয়ন্ত্রকের মধ্যে রয়েছে জলবায়ু। জলবায়ুর মধ্যে শুধু জলবায়ু নয়, জলবায়ুর মধ্যে রয়েছে জীবজগৎ, বৃষ্টিপাত, উষ্ণতা, বায়ুপ্রবাহ। দেখো কোনো স্থানে জলবায়ুর উপর নির্ভর করে মৃত্তিকার সৃষ্টি হয়। যেমন থর মরুভূমি অঞ্চল, সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা কম, সেখানে উদ্ভিদের পরিমাণটা কম, কিন্তু সেখানে বায়ুপ্রবাহটা বেশি। তাহলে সেখানে এক ধরনের মৃত্তিকা সৃষ্টি হচ্ছে। সেখানে কি পলিমাটি থাকবে? কখনোই নয়। আবার যেখানে নদী অববাহিকা অঞ্চল, সেখানে এক ধরনের বৃষ্টিপাত প্রচণ্ড বেশি হয়, হ্যাঁ, সেখানে এক ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়। তাহলে এই বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ এবং উষ্ণতার উপর ডিপেন্ড করে মৃত্তিকার সৃষ্টিটা নিয়ন্ত্রণ হয়। ঠিক আছে, এবার হচ্ছে জীবজগৎ। জীবজগতের মধ্যে উদ্ভিদ, প্রাণী, মানুষ, এরা রয়েছে। তাহলে উদ্ভিদের পরিমাণটা যেখানে বেশি, সেই মৃত্তিকায় হিউমাসের পরিমাণটা বেশি। আর উদ্ভিদের পরিমাণ যেখানে কম, সেখানে মৃত্তিকায় হিউমাসের পরিমাণটাও কম। ঠিক আছে, মানুষ কিন্তু অনেকভাবে মৃত্তিকাকে প্রভাবিত করে। কেমন? যেমন মনে করো যেখানে মানুষ চাষাবাদ করছে, ফসল ফলাচ্ছে, তাহলে সেখানে পরিবর্তন হচ্ছে কিছু, মৃত্তিকার উপরের স্তরটা আলগা হচ্ছে। কিন্তু যেখানে মানুষের পরিমাণ নেই, যেখানে ধুধুর মরুভূমি, সেখানে এক ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়। ঠিক আছে, নিষ্ক্রিয় উপাদানের মধ্যে কোনটা? মূল উপকরণ। মূল উপকরণ মানে হচ্ছে এখানে আদিশিলা। আদিশিলার উপর ডিপেন্ড করে মৃত্তিকা সৃষ্টি হয়। যেমন আদিশিলার রং যদি কালো হয়, তাহলে কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হতে পারে। যেমন কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয় কোন মাটিতে, কোন শিলা থেকে? ব্যাসাল্ট শিলা থেকে। তাহলে শিলার, আদি শিলার উপর নির্ভর করে মৃত্তিকার কালার, মৃত্তিকার বর্ণ, মৃত্তিকার ধর্ম সব ডিপেন্ড করে। তাহলে ভূপ্রকৃতি, দেখো ভূপ্রকৃতি মানে হচ্ছে ভূমির ঢাল। ভূমির ঢাল কেমন হবে তার উপর মৃত্তিকা নির্ভর করে। যেই পাহাড়ের উঁচু মানে পার্বত্য অঞ্চল, যেখানে উঁচু নিচু ভূভাগ, ঢালাই খাড়াই ভূভাগ, সেখানে এক ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়। কারণ সেখানে বৃষ্টির ফোঁটা পাহাড়ে পড়ার সঙ্গে সঙ্গে নিচের দিকে চলে যাচ্ছে, তার ফলে মৃত্তিকা এক ধরনের সৃষ্টি হচ্ছে। আর সমভূমি অঞ্চলে মৃত্তিকা খুব গভীর হয়, কারণ বৃষ্টির জল, বৃষ্টির ফোঁটা অনেক গভীরে প্রবেশ করতে পারে, সেই ধরনের এখানে এক ধরনের মৃত্তিকা সৃষ্টি হচ্ছে। সময় খুব ইম্পর্টেন্ট। সময়টা হচ্ছে মৃত্তিকা সৃষ্টির একটা গুরুত্বপূর্ণ নিষ্ক্রিয় নিয়ন্ত্রক। নিষ্ক্রিয় বলতে গেলে কোনটা না, দেখো সময় মানে হচ্ছে একটা মৃত্তিকা সৃষ্টি হতে কত সময় লাগছে। হতে পারে মৃত্তিকাটা সৃষ্টি হতে গেলে কোনো মৃত্তিকা কিছুদিন পর পর সৃষ্টি হয়। যেমন মনে করো পলি মৃত্তিকা, নদী এলো, একবার পলি মাটি পড়লো, একটা মৃত্তিকা সৃষ্টি হলো। আবার কিছুদিন পর বন্যা এলো, পলি মাটি পড়লো, আবার তার উপরে স্তর সৃষ্টি হলো, স্তরে স্তরে সৃষ্টি হচ্ছে, কম সময় লাগছে। তাহলে কম সময়ে যে সমস্ত মৃত্তিকা সৃষ্টি হয় সেগুলো অপরিণত মৃত্তিকা। আর যে মৃত্তিকা সৃষ্টি হতে অনেক দিন সময় লাগে সেগুলো হচ্ছে পরিণত মৃত্তিকা। ঠিক আছে, তাহলে সময়ের উপর ডিপেন্ড করে মৃত্তিকার প্রকৃতি নির্ভর করবে। সময়ের উপর ডিপেন্ড করে মৃত্তিকা কতটা পরিলেখটা ভালোভাবে তৈরি হবে কিনা, মৃত্তিকার স্তরগুলো তৈরি হবে কিনা, এগুলো কিন্তু
ডিপেন্ড করছে। তাহলে বুঝতে পারছো এই টপিক থেকে তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। আর এই টপিকের পরেও তোমাদের রয়েছে মৃত্তিকার পরিলেখ, মৃত্তিকার ক্ষয় সংরক্ষণ ব্যবস্থাপনা, এটা পরে একদিন আলোচনা করে দেব, ঠিক আছে। তো মৃত্তিকার সংজ্ঞা, বৈশিষ্ট্য, উপাদান, উৎপত্তি, নিষ্ক্রিয় নিয়ন্ত্রক, সৃষ্টি নিয়ন্ত্রক, এগুলো থেকে কোন কোন প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এবার খাতায় একটু নোট ডাউন করে নাও। দেখো মৃত্তিকা সৃষ্টি নিয়ন্ত্রক থেকে যে প্রশ্নটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট 5 নাম্বারের জন্য ভালো করে পড়বে সেটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টির সক্রিয় নিয়ন্ত্রকগুলি আলোচনা করো, মৃত্তিকা সৃষ্টির নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। এছাড়াও মৃত্তিকার বৈশিষ্ট্য আলোচনা করো, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন হতে পারে। আচ্ছা, মৃত্তিকার সংজ্ঞা, মৃত্তিকার বৈশিষ্ট্য প্রত্যেকটাই পড়ে রাখবে, এবং তার সঙ্গে ইম্পর্টেন্ট হচ্ছে যে পার্থক্যগুলো পড়বে এখান থেকে সেগুলো বলে দিই। পড়বে এলুভিয়েশন এবং ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো, এলুভিয়েশন এবং ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো। তাছাড়া পরীক্ষায় আসতে পারে পেডালফার এবং পেডোক্যাল মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো, পেডালফার মৃত্তিকা, পেডোক্যাল মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো। এই পার্থক্যটা করে রাখবে, এই জায়গা থেকে এই দুটো পার্থক্য করে রাখো তাহলেই হবে। আর বাকি যেগুলো আমি আলোচনা করে দিলাম, এই 5 নম্বরের জন্য সৃষ্টি নিয়ন্ত্রকটা খুব ভালোভাবে পড়ো, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। তো কেমন লাগলো আজকের আলোচনাটা কমেন্টে জানাও। খুব ছোট্ট সময় একটা আলোচনা করে দিলাম, এবার বইটা পড়ো, দেখো বই থেকে পড়লেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, ভিডিওটা প্লিজ তোমার বন্ধুদের কাছে শেয়ার করো, আর হ্যাঁ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।